নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই মুহূর্তে বাংলার জনগণের মানে যারা দুর্নীতি বিরোধী জনগণ তাদের কথা বলছি, তাদের আশা ভরসা স্থল হয়ে উঠেছেন দুজন। একজন হচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একজন হচ্ছেন জাস্টিসের মা দুর্গা, যাকে বলা হচ্ছে সেই জাস্টিস অমৃতা সিনহা। তারা একের পর এক রায় দিচ্ছেন এবং কার্যত অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে। এই রাজ্যের যা পলিটিক্যাল কন্ডিশন, সেখানে তারা সোশ্যাল ঝুঁকিটা নেই, কিন্তু একের পর এক রায় এমন দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে এমন পর্যবেক্ষণ দিচ্ছেন, তাতে দুটো জিনিস হয়েছে। এক, সাধারণ মানুষের আবারও আইন ব্যবস্থার প্রতি একটা আস্থা ভরসা ফেরত এসেছে। কোথাও গেলে সুবিচারটা যে পাওয়া যাবে, এখনো যে এই রাজ্যের শাসকের আইন প্রতিষ্ঠা হতে পারেনি, তার একটা অন্যতম কারণ তারা এই জায়গাটা হচ্ছে। এর পাশাপাশি যারা দুর্নীতিবাজ, যারা ধান্দাবাজ, যারা তোলাবাজ, তাদের রাতের ঘুম কার্যত উড়ে গেছে। এর পাশাপাশি আমরা রিসেন্টলি দেখলাম যে আর একটা শ্রেণীও তৈরি হয়েছে, যে যারা অকর্মণ্যধারী, সোজা কথায় অপদার্থ, এবং যারা কোথাও গিয়ে ওই দুর্নীতিবাজদের জেলে পোড়ার বদলে সেখানে কোথাও গিয়ে তাদেরকে যেন সুরাহার ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও রেহাই নেই, তাদেরও রেয়াত নেই। এটা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা স্পষ্ট করে দিচ্ছেন। এবং তার এই রণংদেহী মূর্তি দেখে কোথাও গিয়ে কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টনকটা অবশেষে নড়েছে? তিনিও বুঝে গেছেন যে আর মোচ্ছুপ করার দিন নেই। যে টাকাটা সরকারের টাকা, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকা নয় ছয় করার জায়গা আর নেই, এটা তিনি বুঝে গেছেন এবং সেই জন্যই ব্যাকগিয়ার দিতে শুরু করেছেন। জাস্টিস সিনহার ওই রণংদেহী মূর্তির সামনে আগামী দিনে তার কপালেও অশেষ দুঃখ নেমে আসতে পারে, এই কথাটা কি অবশেষে অনুধাবন করেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? কেন বলছে এই কথাটা? একটা খবর আমার চোখে এলো, আপনাদের চোখেও নিশ্চয়ই পড়েছে। আর্থিক অনুদান থেকে বঞ্চিত হবে ক্লাবগুলি, সিদ্ধান্ত রাজ্য সরকারের। বারে বারে যে জিনিসটা নিয়ে প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলো যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যে সত্যি একটা রাজ্য সরকার এই কাজটা করতে পারে। হঠাৎ করে এই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যে এই রাজ্যে যত ক্লাব আছে তাদেরকে একটা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। যে রাজ্যে নাকি নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, যে রাজ্য কেন্দ্রীয় ফান্ড থেকে বঞ্চিত হয়, কেননা তার কোনো অডিট করতে পারে না, তার কোনো হিসাব দিতে পারে না, সেখানে আর্থিক অনিয়ম হয় এবং এই সব কারণে এই রাজ্যে নাকি ডিএ পাওয়া যায় না, বেতন পাওয়া যায় না, যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা রাস্তায় বসে থাকে। এখান থেকে সরকারি পদ বিলুপ্ত হয়ে যায়, 5.5 লক্ষ সরকারি পদ যে সরকারের জামানায় বিলুপ্ত হয়ে যায়। তারা হঠাৎ করে ক্লাবগুলোকে অনুদান দিতে শুরু করে। যখন সাধারণ মানুষ থেকে বিরোধীরা এই নিয়ে প্রশ্ন করে, সোচ্চার হয়, তখন উত্তরটা কি আসে? তাদের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই জিনিস দেয়া হচ্ছে। কোথাও কোথাও বলা হয় খেলার যে ব্যাপার রয়েছে সেই ব্যাপারে উৎসাহ দিতে এই খরচটা করা হয়। আপনারা জানেন যে গতকাল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু ইডির একটি মামলার শুনানি ছিল, ওই লিপস অ্যান্ড বাউন্সের কেসে, যেখানকার সিইও হিসেবে ধরা পড়ছে এই তৃণমূল কংগ্রেসেরই অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, ধরা পড়েছেই বলছি, কেননা এতদিন ব্যাপারটা তিনি সুন্দর করে লুকিয়ে রেখে দিয়েছিলেন, ভেবেছিলেন কেউ টেকটিও পাবে না। এবং তারপর ইডি সেখানে সার্চ অপারেশন করার পর সব সত্যিটা সামনে এসে গেছে। বিশেষ করে আদালতের সামনে সেই রিপোর্ট এসে যাওয়ার পর, সেই প্রেস রিলিজ এসে যাওয়ার পর আর কিন্তু ব্যানার্জি ফ্যামিলি সেটা অস্বীকার করার জায়গায় নেই। এই অবস্থায় ইডির যিনি আধিকারিক ছিলেন তাকে কিন্তু কোর্টে ডেকে পাঠানো হয় এবং তার সঙ্গে যে ইন্টারাকশন হয় সেখানে কিন্তু জাস্টিস সিনহা বুঝতে পারেন যে সেখানে কোনো রকম সেই কনফিডেন্সটা তিনি দেখতে পাননি, যেখানে এরকম হিউজ ইম্প্যাক্টফুল একটা কেসে একজন অফিসারের সেই রকম স্ট্যাটাস থাকবে, সেই রকম তার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা খুঁজে পাননি। ফলে তিনি রেয়াত করেননি, তিনি সরিয়ে দিয়েছেন। কিন্তু এই হিয়ারিং এর আগে আরেকটি মামলার শুনানি চলছিল, খুব সম্ভবত পূর্ব মেদিনীপুরের, কেননা এই কেসটির হিয়ারিং কালকে 4:15 হওয়ার কথা ছিল। অনেকেই আমরা যারা এগুলো রেগুলার ফলো আপ রাখি বা সাধারণ মানুষও যাদের এটা নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে, অনেকেই লাইভ স্ট্রিমিংটা দেখার চেষ্টা করছিলেন কলকাতা হাইকোর্ট থেকে, এখন যেটা হয়। তো সেই জায়গায় 4:15 থেকে যখন হয়েছিল, কিন্তু অন্যান্য যেগুলো রেগুলার মামলা ছিল সেগুলো শেষ হয়নি। তো এই ইডির মামলার হিয়ারিংটার জাস্ট আগেই আর একটা মামলা ওঠে, সেই মামলাটাও ভয়ঙ্কর। একটি দুর্গাপূজা কমিটি তারা পারমিশন চাইছে, তারা দুর্গাপূজা করবে,
এবং নক্কারজনকভাবে তৃণমূলের হাতে থাকা সেই পুরসভা সেই পারমিশন দিচ্ছে না। তারা বিভিন্ন রকম বাহানা করে যাচ্ছে এবং সেই বাহানা করতে গিয়ে তারা ফাইনালি দুর্গাপুজোর মতো জায়গাটা বন্ধ করে দিচ্ছে। এবং যেহেতু পুরসভা পারমিশন দিচ্ছে না, ফলে যে নেক্সট অন্যান্য পারমিশন রয়েছে সেখানে ফায়ার বলুন বা ইলেকট্রিসিটি, অন্য পারমিশন দুর্গাপুজোর ক্ষেত্রে যেগুলো লাগে আর কি, সেগুলো পাওয়া যাচ্ছে না। সেই নিয়েই কিন্তু আদালতে আসতে হয়েছে। ভাবুন কোন রাজ্যে বাস করছি, এই রাজ্যে দুর্গাপুজো করতে গেলে সেটা যদি তৃণমূলের মনোমতো না হয় তাহলে আদালতে যেতে হয়। মানে হয়তো কোনো বিজেপি নেতা ফেতা যুক্ত আছেন ওই দুর্গাপুজোটার সঙ্গে, দেখে নিন, অবশ্যই পেয়ে যাবেন। সেই জন্য না করতে দেবো না, সবকিছু আমরা করব, এই যে মানসিকতা শাসকের, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই মামলার হিয়ারিং হয়। এবং সেখানে একটি কথা জাস্টিস সিনহা বলেন, তিনি যে কথাটা বলেন সেটা খুব ইম্পর্টেন্ট এবং মানে সাধারণ মানুষের মনের কথা। তিনি বলেন, মানুষ যেখানে বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না, আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু সরাসরি কিন্তু কোনো কথা বলেননি। আমরাও এটা অনেকে নিয়েই প্রশ্ন তুলেছিলাম যে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে আমার হাতে টাকা নেই, কি করে কি হবে বুঝতে পারছি না, সেখানে এই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার জন্য 70,000 টাকা করে জলে ফেলে দেওয়া হচ্ছে। দেওয়াই তো হচ্ছে। কোভিডের সময়ে তিনি নিজে বলেছিলেন যে এখানে কোভিডের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, ওই হাতে যেগুলো লাগানো হতো, মাস্ক, এইসবের ব্যবস্থা করার জন্য, স্যানিটাইজার, মাস্ক, এইসবের ব্যবস্থা করার জন্য টাকা দেওয়া হয়েছে। তারপরেও তিনি বলেছিলেন যে কোভিডের পরে এখনো ব্যবসার অবস্থা খুব একটা সুন্দর হয়নি, সুতরাং চাঁদা কালেক্ট করতে অসুবিধা আছে, সেই জায়গা থেকে তিনি অনুদান দিচ্ছিলেন। এবছর তিনি নিজের মুখে বলেছেন যে এসবের কোনো ব্যাপার নেই, তাও তিনি 60 থেকে বাড়িয়ে 70,000 টাকা করে দিয়েছেন। এবং সেই জায়গাটাই কিন্তু নিজের অবজারভেশনে রেখেছেন জাস্টিস অমৃতা সিনহা। এবং এর পাশাপাশি যে জায়গাটা প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠছে, ধরুন একটা কলকাতার পুজো, কলকাতার এক বিখ্যাত মন্ত্রীর পুজো, আমি আর নামটা নিচ্ছি না, আপনারা জানেন, ওই উত্তর কলকাতার দিকে সল্টলেকের দিকে পুজোটি হয়। সেখানে সেই পুজোর বাজেট নাকি শোনা যায় 250 কোটি টাকা, 300 কোটি টাকা। আচ্ছা ভাবুন তো, একটা 250 কোটি টাকা, 300 কোটি টাকা যাদের পুজোর বাজেট, তাদের জন্য ওই 70,000 টাকাটা কোনো কাজে লাগে? সেরকমই রাজ্যের বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয়। বিরোধীদের কি অভিযোগ, যে এই যে টাকাটা রাজ্য সরকার পাইয়ে দিচ্ছে এই ক্লাবগুলোকে, বেসিক্যালি আমার আপনার সাধারণ মানুষের, জনগণের ট্যাক্সের টাকাটা পাইয়ে দিচ্ছে, সেইখানে ওই ক্লাবের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা নিজেদের মোৎসবের জন্য সেই টাকাটা ব্যবহার করেন। কোনো পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, কোনো খেলার কোনো উন্নয়ন হয়নি। যদি সেটাই হতো, একটা তার সিস্টেম থাকতো, তার আপডেট হতো, রাজ্যবাসী সেটা দেখতে পেত, সেটা নেই। উল্টে এটাতে সোজা কথায় মোৎসব হয়, যেসব উৎসব হয় বা কোনো স্পেশাল দিন থাকে সেখানে পার্টি ফাটি হয়, ওই টাকাটা দিয়ে সেই মস্তিটা হয়। আর এর বদলে শাসক দল কি পায়? এর বদলে শাসক দল পায় ভোটের সময় আনুগত্য। তারা এলাকার মানুষকে প্রভাবিত করে, বা সেখানে যদি বিরোধী মনোভাবাপন্ন কোনো হাওয়া ওঠে সেটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে ভোটটা যাতে শাসকের ভোট বাক্সে যায় সেই ব্যবস্থাটা এই ক্লাবগুলি করে, তাদেরকে এই কাজে ব্যবহার করা হয়। এটাই কিন্তু বিরোধীদের অভিযোগ। এবং সেই কারণেই সোজা কথায় আমার আপনার ট্যাক্সের পয়সায় ক্লাবগুলোকে দিয়ে মোৎসব করিয়ে ভোটের কাজে, ভোট কেনার জন্য ব্যবহার করা হচ্ছে। একদম সরাসরি বিরোধীরা কিন্তু এই অভিযোগ এনেছিল, কিন্তু রাজ্য সরকার এতদিন কোনো পাত্তা দেয়নি। রাজ্য সরকার তারপরেও কিন্তু সেই পরিকাঠামোগত উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য সেই ক্লাবগুলোকে টাকা দিয়ে গেছে। সাধারণ মানুষের রাগ বেড়েছে, ক্ষোভ বেড়েছে, কিন্তু রাজ্য সরকারের টনক নড়েনি। এখন হঠাৎ করে বলা হচ্ছে যে এই ক্লাবগুলো খরচের কোনো যথাযথ হিসেব দেয়নি, সেই জন্য এবছর নাকি অনুদান দেওয়া হবে না। সত্যিই তাই। যদি ক্লাবগুলো কোনো রকম হিসেব না দিয়ে থাকে তাহলে সেটা আগে ধরা হলো না কেন? তারা যাতে হিসেব দিতে পারে, বা যে টাকাটা দেওয়া হয়েছে সেটা যদি মোৎসবে ব্যবহার না করা হয়, সেটা যাতে নয়ছয় না হয়, সেই জন্য রাজ্যের তরফে কোনো মনিটরিং ব্যাপার ছিল না কেন? চালাকি হচ্ছে। এতদিন সাধারণ মানুষের ক্ষোভ ছিল, বিরোধীরা প্রশ্ন তুলেছিল, চুপ করে বসেছিল রাজ্য সরকার, চুপচাপ প্রত্যেক বছর টাকাটা সাপ্লাই করে গেছে। আর এবছর যখন জাস্টিস সিনহা এই দুর্গাপুজোর অনুদান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তিনি ইডি অফিসারকে সোজা রাজ্যের বাইরে হুট আউট করে দিয়েছেন। এমনকি একজন বাচাল নেতা সে বলেছিল, স্টপ মি ইফ ইউ ক্যান। এত অ্যারোগেন্স, সবার উপরে সর্বশক্তিমান তিনি। সেই কথাটা যখন আইনজীবীরা তার কানে তুলেছেন, তিনি সেই নিয়ে একটি শব্দও ব্যবহার করেননি। শুধু বলেছেন যে যাকে ডাকা হয়েছে তার যেন এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের যে প্রসেসে আছে, যে দিনটাতে ডাকা হয়েছে সেই দিনটা যেন কোনো হ্যাম্পার না হয়, এটা ইডির ডিরেক্টরকে ঠিক করতে হবে।
অর্থাৎ একটা লাইনে, একটা সেন্টেন্সে স্টপ মি ইফ ইউ ক্যানের ঔদ্ধত্য একদম গর্তে ঢুকিয়ে দিয়েছেন। এবং সুতরাং তিনি যে কোন অ্যাটাকিং মেজাজে আছে এবং কোর্টের কতখানি ক্ষমতা আছে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষকে সুবিচার দেওয়ার জন্য জাস্টিস অমৃতা সিনহা সেই কড়া পদক্ষেপ নিতে একটি সেকেন্ডও ভাববেন না, এই বার্তা কিন্তু বঙ্গ সমাজের কাছে স্পষ্ট হয়ে গেছে। ওর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু তারপরেই হঠাৎ করে এই খবরটা সামনে এলো, আর্থিক অনুদান থেকে বঞ্চিত হবে ক্লাবগুলি, মানে সেটাও ঘুরিয়ে করা হয়েছে। আসলে এই যে আর্থিক অনুদান প্রত্যেক বছর পাঠিয়ে দেওয়া হচ্ছিল এবং তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন ফোটে তাদেরকে ইউজ করা হচ্ছিল, এই যে বিরোধীর অভিযোগ, সেইটা এই বছর আর রাজ্য সরকার নাকি করবে না। যাক, মা দুর্গার এই রণংদেহী মূর্তি দেখে যদি মাননীয়ার এই 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 জায়গাটা আসে, এই উপলব্ধি হয় যে ক্লাবগুলো খরচ করছে অথচ তার হিসেব দিচ্ছে না, সেই জন্য এই ফান্ডের টাকাটা বন্ধ হোক, অন্তত একটা খেলা মেলা উৎসবের ফান্ডের টাকা বন্ধ হবে, এটা অন্তত বাংলার জন্য ভালো। যদিও সেই টাকাটা কোন কাজে ব্যবহার হবে আমাদের জানা নেই, কিন্তু বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা যে কি করতে পারে, কতখানি করা হতে পারে, এটা জাস্টিস সিনহারা দেখিয়ে দিচ্ছেন। আর তাই বোধহয় বাংলা গুটি গুটি পায়ে একটু একটু করে হলেও একটা সুন্দর সকালের দিকে এগিয়ে যাচ্ছে। কোথাও গিয়ে যারা ভাবছিলেন আমরাই সর্বশক্তিমান, আমরাই আইন, আমরাই আদালত, আমরাই সবকিছু, আমরা যেটা করব, এই আমাদের ভাবনার বাইরে কেউ যেতে পারবেন এবং আমাদের ভাবনার কেউ যদি বিরোধিতা করে তার পিছনে পুলিশ লেলিয়ে তাকে শায়েস্তা করব, তারা যে কোথাও গিয়ে একটু হলেও থমকাচ্ছে, এটাই অন্তত বাংলার জন্য আচ্ছা দিন বলেই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।